তো যোগী রাজ্যের মতো এবার এ রাজ্যেও কি শুরু হলো এনকাউন্টার জাস্টিস? বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত হলো প্রভাস মণ্ডল। আর মঙ্গলবার মধ্যরাতে পুলিশের এনকাউন্টারে তার মৃত্যুর পর আজ এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ আত্মরক্ষা করতে গিয়ে প্রভাস মণ্ডলকে গুলি করেছে, কিন্তু পুলিশের এনকাউন্টারে প্রভাস মণ্ডলের এই মৃত্যুকে ঘিরে আজ ঝাঁকঝাঁক প্রশ্ন উঠে আসছে। প্রথমত, সংশ্লিষ্ট মহল পুলিশের আত্মরক্ষার তত্ত্বে আস্থা রাখতে পারছে না, কারণ বিজেপি শাসিত রাজ্যে প্রতিটি এনকাউন্টারের ক্ষেত্রেই পুলিশকে দেখা গেছে আসামি পিস্তল বা বন্দুক ছিনিয়ে নেওয়ার গল্প তৈরি করতে। শুভেন্দু অধিকারীর পুলিশও বারুইপুরের ক্ষেত্রেও ঠিক এই ধরনের গল্পই ফেলেছে, যা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহল। দ্বিতীয়ত, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ঘটনার দিন রাতে নাবালিকা নিখোঁজের খবর পুলিশকে জানানোর পর পুলিশ কিন্তু কোনো তৎপরতা দেখায়নি। এলাকাবাসী নিজেরাই স্থানীয় হাটের সিসিটিভি ফুটেজ ঘেঁটে তদন্ত শুরু করেন এবং সিসিটিভি ফুটেজে তারা প্রভাস মণ্ডলের সাথে ওই নাবালিকাকে দেখতে পান। তারপর তারা ওই প্রভাস মণ্ডলকে পাকড়াও করে। আর এই প্রভাস মণ্ডল একজন নেশাখোর লোক বলে পাড়ায় কিন্তু পরিচিত। জেরার মুখে প্রথম এই প্রভাসই জানায় যে সে 10,000 টাকার বিনিময়ে ওই মেয়েটিকে ধর্ষণকারীদের হাতে তুলে দিয়েছে। এই ধৃত ব্যক্তি কিন্তু স্থানীয়দের অকুস্থলে নিয়ে যায় এবং ওই পুকুরটির সন্ধান দেয়, আর সেই পুকুর থেকেই পাড়ার লোকজন বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধার করে। তাছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের জেরায় এই প্রভাস মণ্ডল দাবি করছে সে এই দুষ্কর্মের সাথে জড়িত থাকলেও সে মেয়েটিকে ধর্ষণ করেনি। এক্ষেত্রে সে ধর্ষণকারী নাকি সাহায্যকারী তা কিন্তু তদন্তকারী সংস্থা ও বিচারকরাই ঠিক করতে পারতেন, কিন্তু এটা পরিষ্কার যে সে ছিল ঘটনাটির একজন প্রত্যক্ষদর্শী। আর এবার সেই প্রত্যক্ষদর্শীকেই কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলল। আর এখানেই প্রশ্ন উঠছে, এটা কি পুলিশের তথ্য লোপাটের চেষ্টা নয়? তাহলে কাদের মদতে এলাকায় এই সব ধর্ষণকারীদের দৌরাত্ম্য রমরমিয়ে চলছিল? আর সেই সত্য এবার কি আড়ালেই থেকে যাবে? আর পুলিশই বা কেন প্রভাস মণ্ডলকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে মধ্যরাতেই অকুস্থলে নিয়ে গেল? আরও সন্দেহ ঘনীভূত হচ্ছে পুলিশের এই সময় নির্বাচন নিয়ে। দিনের বেলায় কি এই কাজটা করা সম্ভব ছিল না, নাকি ঘটনাটি তারা লোকচক্ষুর আড়ালে ঘটাতে চেয়েছিলেন? তৃতীয়ত, রাজ্যের সকল মানুষই চায় এই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক সাজা হোক। শুধু তাই নয়, যারা পিছন থেকে এইসব দুর্বৃত্তদের মদত যোগান ও লালন পালন করেন তাদের নামও তদন্তে উঠে আসুক। না হলে তো এক দুর্বৃত্ত যাবে, তারপর আরও এক দুর্বৃত্তের উত্থান হবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এইসব ভয়ঙ্কর ঘটনায় কারা সত্যিকারের দোষী তা কি সরকারি পুলিশ কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন? মনে রাখতে হবে, অভিযুক্ত আর দোষী কিন্তু কোনো অবস্থাতেই এক নয়। কোনো অভিযুক্ত দোষী নাও হতে পারে, আর কোনো অভিযুক্ত প্রকৃত দোষী কিনা তা বিচারক তদন্তকারী সংস্থার সাহায্য নিয়ে যুক্তি প্রমাণের ভিত্তিতে তা নির্ধারণ করে থাকেন, আর তারপরই বিচারক সাজা ঘোষণা করে থাকেন। আর একেই বলে ন্যায় বিচার প্রক্রিয়া। সরকারের নির্দেশে পুলিশ কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে গুলি করে মেরে দিতে পারে, কিন্তু তাকে কোনো অবস্থাতেই আইনের শাসন বলা চলে না। এটাকে বলে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসন। আর এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চালু হওয়া এনকাউন্টার জাস্টিসকে কি তাহলে আদৌ আইনের শাসন বলা চলে? তো এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।